আমি যখন দ্বিতীয় স্বামীর সাথে খাতা কলমের জীবনের দ্বিতীয় শুরু করেছিলাম, তখন আমাকে 4টি বাস্তবতার গলার হাসি মুখে মালাদান করে সে জীবনে পা রাখতে হয়েছিল। আমি কখনো এই সংসারে বাচ্চা নিতে পারবো না। যদিও আমি বন্ধ্যা ছিলাম এবং কেবল এই কারণে এই বিয়েটা হয়েছিল। আমার স্বামীর প্রথম ঘরে দুটি ফুটফুটে বাচ্চাকে আমার নিঃস্বার্থ ভালোবাসা দিতে হবে আজীবন। এই বেলায় কোনো হেরফের করা চলবে না। আমার স্বামী তো এখন রীতিমতো চেষ্টা চালাচ্ছে বাচ্চাদের জন্ম সনদে মায়ের জায়গায় আমার নামটি লেখাতে। আমার স্বামী এক হাতে আমার সর্বোচ্চ দায়িত্ব নিয়েছে। আমারও তার সার্বিক প্রয়োজনে সবসময় বিনা আপত্তিতে মেটাতে হবে। কারণ সত্যি বলতে এই বিয়েটা তিনি কেবল বাচ্চাদের জন্য করেননি, তিনি তার বাচ্চাদের পাগলের মতো ভালোবাসেন। দুটো মেয়েকে একা হাতে বড় করতে পারতেন বোধহয়, কষ্ট হলেও। বিয়ের কারণ, আরও বড় একটি কারণ, নিজের চরিত্র হেফাজত করা। তার বয়স বেশি না, এখনও তাগড়া পুরুষ বলাই চলে। আসলে একজন সঙ্গীর প্রয়োজন অনুভব করছিল খুব করে। তাই সমাজের সামনে কোনো ভানভনিতা না করে দেখে শুনে আমাকে ঘরে তুলেছিলেন। অর্থাৎ আমি একদিক থেকে ছিলাম তার চরিত্র হেফাজতের মাধ্যম। চতুর্থত, আমি আমার স্বামীর থেকে আবেগ চাইতে পারবো না। যদিও ভালোবাসা নামক 4 অক্ষরের শব্দটার প্রতি আবেগ মরে আমার আরও আগেই ভূত হয়ে গেছে। এটি আমাদের দুজনের দ্বিতীয় শুরু। আবেগ নিয়ে দলাদলি করার তো প্রশ্নই ওঠে না। মোদ্দা কথা, আমরা কেবল দুজন দুজনকে প্রয়োজনে বিয়ে করছি। এই বাস্তব সত্যি কথাটা মনে প্রাণে ধারণ করে একে অপরকে কবুল বলেছি। এ- এখানে কখনো ওই 4টি অক্ষর ছিলই না। আমার স্বামী মজবুরি তো বললাম। এবার আমার কথা বলি। আমি কল্পনা আক্তার, ডিভোর্সি ছিলাম। আমার প্রথম অর্থাৎ প্রাক্তন স্বামীর সাথে আমার বিয়েটা ছিল ভালোবাসার বিয়ে। দীর্ঘ 6 বছরের প্রেম। বিয়ের পর সংসারটা করতে পেরেছিলাম বোধহয় গুনে গুনে 6টি বছর। এরপর জানতে পারলাম আমি মা হতে পারবো না কখনো। শুরুতে শুরুতে জামিল অর্থাৎ আমার প্রাক্তন স্বামী আমার পাশে ছিলেন। কত কত মন ভুলানো কথা ছিল তার। কল্পনা, আমি শুধু তোমাকে চাই। কল্পনা, আমরা একটা বাচ্চা দত্তক নিয়ে জীবন পার করে দেব, তুমি কেঁদো না, আফসোস করো না। কিন্তু এরপর যত সময় গড়াতে থাকলো, বাস্তবতা হোক বা পরিবারের প্ররোচনায়, তিনি বুঝতে পারলেন একজন পুরুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ তার ঐশ্বর্যার সন্তান। এটা কখনোই একজন স্ত্রী নয় যার সাথে শুধুমাত্র কাগজের সম্পর্ক থাকে, রক্তের সম্পর্ক নয়। এটা কখনোই একজন স্ত্রী নয় যাকে কবুল বলে ঘরে তোলা হয়। জামিল আমার চক্ষু লজ্জাটা ছিল বেশি। সরাসরি বলতে পারেনি, কল্পনা তুমি আমার জীবন থেকে বেরিয়ে যাও। আমার মনে আছে ও 2 চোখ ভর্তি পানি নিয়ে আমার কাছে বলতে এসেছিল, কল্পনা আমি কখনো তোমায় অসম্মান করব না, তুমি আমাকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দাও। বেচারাকে আমি ওই দিনে মুক্তি দিয়ে চলে আসি। সত্যি তো, তাকে শাস্তি আমি কোন মুখে দিতাম? 6 বছর প্রেম, সাথে আরও 6 বছরের সংসার। আমি লোকটাকে কিছু দিতে পারিনি বোধহয়, নয়তো আমাকে একপাশে করে দিয়ে ওভাবে একটা সন্তানের জন্য কাঁদবে কেন? আমার আনুগত্য, আমার রাত জাগা প্রেম, আমার প্রতিভক্ত, আমার তাহাজ্জুদ সব কিছু হয়তো খামতি ছিল, হয়তো ছিল। অভিমান দাবি রাখিনি কখনো। নিশ্চুপ ডিভোর্সি পেপারে সাইন করে দিয়ে চলে আসি। আমি ছেড়ে আসার পর সেই গ্রাম থেকে অতি অল্প বয়সী একটি মেয়েকে ঘরে তুলেছে। শুনেছি মেয়েটি যমজ সন্তানের মা হবে কদিন বাদে। জামিলের জন্য আমি খুব খুশি বরং। এই নিয়ে আমাকে সবাই মহান তকমা দিতেই পারে। তবে বিয়ের পর থেকে জামিল আমাকে সাংসারিক কষ্ট পেতে দেয়নি কখনো। আমি একজন কৃতজ্ঞ প্রাক্তন হিসাবে ওর জীবনের প্রাপ্তি খুশি। বেচারা শুক্রাণু কাজে লেগেছে, বেচারা এ জীবনে সফল হয়েছে। আমার মতো বন্ধা মেখে রেখে দিলে এই সফলতা পেত? ডিভোর্স দিয়ে নিজের আত্মগরিমা অটুট তো রেখেছি, কিন্তু ধীরে ধীরে বুঝতে পেরেছি বাস্তবতা চাইতে একজন মেয়ের জীবনে বড় কোনো শত্রু নেই। এই যেমন ডিভোর্সের পরপর একটি বাস্তবতা আমাকে উষ্টা মারতে লাগলো। আমার বাবা মারা গেলেন হঠাৎ করে। ভাইয়ের সংসার থেকে ভাবির জীবন নষ্ট করেছিলাম ভাবির ভাষ্যমতে। ভাবি সামনাসামনি না বললেও আচরণে বোঝাতে লাগলো। আমার রোগ ধরা পড়লো, কিডনি একটা নষ্ট। ভাইয়ের খরচা প্রচুর বেড়ে গেল। আমার পৈতৃক সম্পত্তি ভাইকে দিলাম আম্মাকে সুস্থ করাতে। আমার হাত হলো শূন্য। আমি আবার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাশ করেছিলাম। সিজিপিএ টেনে টুনে 3 পর্যন্ত নিতে পারিনি অলসতা করে। তবু একটা চলনসই সার্টিফিকেট নিয়ে ব্যাক। জাগো নারী থেকে
শুরু করে এমন একটা এনজিও ছিল না যার ইন্টারভিউ দিতে দৌড়ে দৌড়ে স্যান্ডেলের তলি পাতলা করিনি। বাস্তব মোতাবেক আমার কোনো মামু খালু ছিল না, তো তাই চাকরি হয়নি। এরপর বহু মাস আমার অবস্থা ছিল গাঙ্গের জোয়ারে ভাসতে থাকা গোল কচুরিপানার মতো। নামাজে আল্লাহর কাছে একটু পরিত্রাণ চাইতাম কেবল। আত্মগরিমায় টইটুম্বুর আমি কেঁদে কেঁদে আল্লাহর কাছে নিজের একটা ভালো বিয়ে চাইতে লাগলাম। ডিভোর্সি, বিপত্নিক, 3 সন্তানের বাবা, যেন তেন যেই হোক না কেন আমি চোখ মুখ বুজে তার সাথে সংসার করে নেব। মানসিকতা ঠিক এইভাবে তৈরি করে নিয়েছিলাম। এরপর বহু মাস পরে একটা মিরাক্কেল হলো। আমার জন্য সাবিরদের সম্বন্ধ হলো। ভালো নাম সাবিউল রহমান চৌধুরী। পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আগে কোরিয়াতে ছিল, এখন এ দেশে একটা আইটেম ফার্ম খোলায় চেষ্টা আছে। বেশ ভালো অর্থবান লোক। তিনি আমার মতো ডিভোর্সি ছিল। তার 2টি কন্যা সন্তানও আছে তার আগের ঘরে। প্রাক্তন স্ত্রী একজন কোরিয়ান নারী ছিলেন, যার পরকীয়ার জেদ ধরে এই বিচ্ছেদ ঘটে। এরপর সাবির টানা 2 বছর আইনি লড়াই করে বাচ্চাদের নিজের জিম্মায় এনে কোরিয়া ছেড়ে এদেশে চলে আসে বরাবরের মতো। বয়সের খুব বেশি ফারাক ছিল না আমাদের। তার 39, আমার 32। দেখতে শুনতে আমরা দুজনেই মোটামুটি আর কি, ফেলে দেওয়ার মতো নয়। সামাজিক ও আর্থিক অবস্থা আমাদের বেশ কম হলেও দেখতে শুনতে দুজন দুজনের যোগ্য ছিলাম। সবাই সম্বন্ধ নিয়ে কথা বলতে শুরু করলেও আগে বলতো নি ভালো মানাবে পাশাপাশি দুজনকে। সম্বন্ধটা এনেছিল আমার ভাবির বড় ভাই মামুন। মামুন বিয়ের বন্ধু ছিল সাবিত উল রেহমান। পাত্রপক্ষ 2 দফা এসে আমার খোঁজ খবর নিলেন, এমনকি আমার চরিত্র সত্যি ভালো কিনা, আমার ডিভোর্সের পিছনে আমার চরিত্রহীনতার কারণ ছিল কিনা এটা নিশ্চিত হতে তারা আমার প্রাক্তন শ্বশুরবাড়ি এলাকায় খোঁজখবর নিয়েছিল শুনেছি। এসব নিয়ে কখনো কিন্তু আমার কোনো খুঁতখুঁতানি ছিল না, বরং আমি সাবিরদের অনুভূতিকে সম্মান করেছি শুরু থেকে। সাবির ঘরপোড়া গড়েছিলেন। একজন স্বামী চাইবে না তার স্ত্রী চরিত্রবতী হোক। কিন্তু দুঃখের ব্যাপার হলো কিছু কিছু জায়গায় আমার অনুভূতির সঠিক মূল্যায়ন আমি পাইনি। বিয়ের একদিন আগে সাবিত এসে ভাবির কাছে অনুরোধ করলেন সে আমার মেডিকেল রিপোর্ট দেখবে। তার আদরের বাচ্চা দুটো নিয়ে তার খুব ভয় হয় যদি সাবিতকে আমার বন্ধত্বের মিথ্যে গল্প বলে বিয়ে করে পরবর্তী বাচ্চা নিয়ে ওই মেয়ে দুটোকে দূরের ছাই করি। যাদের জন্য সাবিত কোরিয়াতে 2 মাস জেল খেটেছে নিজের বাচ্চা অপহরণের মিথ্যে মামলায়। এই মামলা তার প্রাক্তন করেছিল তার নামে। বহুত পয়সা খরচা করে ছুটে এসেছে। ওই বাচ্চা দুটো জান ছিল সাবিদের। আমি এই ব্যাপারটাতে কিছু সময়ের জন্য একটু অপমানিত হলে বাস্তবতা মেনে নিয়ে আমার মেডিকেল রিপোর্ট দেখালাম। পরে সাবিদ অবশ্য আমার কাছে ক্ষমা চেয়েছিলেন। সবার সামনে স্পষ্ট সুরে ক্ষমা চেয়েছেন। কল্পনা, আপনি আমাকে ভুল বুঝবেন না। আপনাকে আমি আমার পরিস্থিতি বুঝিয়েছি। আমি একজন প্রকৃত বন্ধা-মেয়েকেই খুঁজছিলাম নিজের জন্য। এছাড়া আমি কোনো অপশান রাখিনি নিজের জন্য। আমি হেল্পলেস। এই অবস্থায় সাবিত নিজেকে হেল্পলেস আখ্যায়িত করলে প্রকৃত হেল্পলেস ছিলাম আমি, যে মেডিকেলের রিপোর্ট খামচি ধরে গলা বাড়িয়ে সাবিদের কথায় জবাবে হেসে দিয়েছিলাম। একজন নিপাট ভদ্রলোক সাবিত সব কিছু সরাসরি বলে নেয়। তার এই ব্যাপারটা আমার পছন্দ হলো। সে কারণে আমি হেসে বললাম, আমিও আমার পরিস্থিতি আপনাকে বলেছি সাবিত। আমি কিন্তু দিনে একবারও গিয়ে আমার মায়ের টেক কেয়ার করে আসব। এসবে আপনি বাধা দিতে পারবেন না। আমাকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে নিজের ব্যক্তিগত চর্চা করার। বাকি সময় আমি আপনাকে। বিয়ে হলো খুব সাদামাটা বিয়ে। এটা আমার ইচ্ছেতে হলো। কাজী অফিস থেকে সাবিদের হাত ধরে তার বাড়িতে গেলাম। দেখলাম কোরিয়ানদের মতো দেখতে পুতুল 2টি মেয়ে তাদের দাদিকে ধরে দরজায় দাঁড়িয়ে আছে আমাকে দেখার জন্য। একজনের বয়স 10, আরেকজনের 8। বড়টির নাম আয়েশা রহমান, ছোটটির নাম মাইশা রহমান। ডাকনাম এলি মিলি। দুজন আমাকে দেখে নাক চোখ কুঁচকে ছিল শুরুতে। সাবিত হেঁচে ছোটটাকে কোলে তুলে লাল জামাটি ঘোমটাটা জড়ানো আমাকে দেখে বলল, দিস ইজ ইয়োর মামুনি। আমাদের সাথে থাকবে এখন থেকে। ওয়েলকাম করো। বাচ্চা দুটো বাবা ভক্ত খুব। তার বাবা বলার পরে আমার দিকে তাকিয়ে হাসলো এবং স্বাগতমের হাত বাড়িয়ে দিল। ইংরেজিতে পটর পটর করে স্বাগতম জানালো আমাকে। বাড়িটা একান্নবর্তী। সাবিতরা ছিল 4 ভাই 2 বোন। সাবিত সবার বড়। সবাই দুর্দান্ত মেধাবী আর বড়লোক। ওয়েল পলিশড ক্যারিয়ার সবার। আমার শাশুড়ি মা আমাকে একটা হার পরিয়ে বললেন, ছেলে আর তার নাতনিদের খেয়াল রাখে।
সত্যি বলতে আমি এটা তো করতেই এসেছি। নতুন জীবনে পা রাখার সাথে সাথে এগুলো খুব সহজ ও স্বাভাবিক লাগাতে শুরু করলো এ কথাগুলো। বাসর ঘরে ঢুকে সাবিত ফুরফুরে গলায় আমার সাথে অনেক কথা বলল, সব কিছু তার মেয়েদের নিয়ে। ও অনেক গম্ভীর দেখতে এলো ওই রাতে। অনেক কথা বললাম আমরা। হয়তো লোকটা এতদিন যাবৎ কথাগুলো জমিয়ে রেখেছিল কারোর জন্য। আমাকে পেয়ে উগরে দিল সব। আমার ব্যাপারে জানতে চাইলো খুঁটিয়ে খুঁটিয়ে। জানতে চাইলো আমি মনে মনে চাকরি করতে চাই কিনা। সাবিত আবার আপত্তি আছে আমি চাকরি করতে। এটা বিয়ের আগে স্পষ্ট করে বলে নিয়েছিল সে। ওর বাচ্চা দুটো বড় হচ্ছে। মেয়ে বাচ্চাদের দেখাশোনা করতে একজন সার্বক্ষণিক সচেতন মানুষ প্রয়োজন। ওর স্ত্রী চাকরি করলে সেটা তো আর হয়ে উঠবে না। আমি আমার দায়িত্ব কর্তব্যগুলি সম্পর্কে আগের থেকে অবগত ছিলাম। মাথা নেড়ে খুব সহজ গলায় বললাম চাকরি করতে চাই না। সত্যি বলতে আমার তো মুরুদও ছিল না একটা ভালো চাকরি। আমরা সেই বাসরে মিলিত হলাম। টুকটাক আলাপ পরিচিত শেষে সাবিত যখন আমাকে কাছে টানল তখন আমি মোটেও চমকালাম না। বরং আমি স্বস্তি পেয়েছিলাম সাবিত কোনোরকম ভান করেনি দেখে। সে তো শুরু থেকে ইঙ্গিত দিয়ে এসেছে বিয়েটা সে কেন করেছে। সাবিদের ভালোবাসা নামে মিথ্যে মিথ্যা বুলি এই মিলনের মাঝে চাইনি দেখে আমি স্বস্তি পেয়েছিলাম। সেই সাথে আমি আরও একবার বুঝে গেছিলাম ভালোবাসা বলতে পৃথিবীতে আসলেই কিছু নেই এবং সব পুরুষ এক এক ধাতুতে, শুধু একটু 19-20 গড়া। একজন পুরুষ আমাকে ত্যাগ দিল একটি সন্তানের জন্য। একজন পুরুষ এই অবেলায় গ্রহণ করলো, সেখানে সন্তান একটা বড় প্রভাব রেখে। সাবিদের স্পর্শগুলো একদম পরিচিত ছিল, ঠিক জামিলের মতো। ও আমাকে নগ্ন করেছে যেভাবে, আমাকে চুমু খেয়েছে যেভাবে, আদর করেছে। জামিলও এমন। পুরুষের ছোঁয়াতে কোনো পার্থক্য নেই আসলে। নেই কোনো অনুভূতিও, কোনো পার্থক্য নেই। ওরা শুধু স্বার্থপরতা মেশানো মাটিতে গড়া। আদৌ ভালোবাসা বলতে কিছু নেই ওদের মনে। ওদের চাই বলতে একটা সন্তান জন্মদানের মাধ্যম। তাদের কখনো বিশেষ জায়গা ওরা দেয় না জীবনে। বিয়ের পর দিনগুলো যতটা খারাপভাবে ভেবেছিলাম ততটা যায়নি। নির্ঝঞ্ঝাট পরিবার, সবাই শিক্ষিত এবং নিজেদের জীবনে ব্যস্ত বলেই হয়তো সাবিত ভারী ব্যস্ত লোক। যদিও তবে নিয়ম করে 2 বেলা আমাকে সময় দিতে ভোলেনি। এলিমিলি ধরে এনে আমার কোলে বসিয়ে বসিয়ে সখ্যতা করিয়ে দেওয়ার চেষ্টা করেছে অনেক। ওর মনের মধ্যে একটা সুপ্ত অপরাধবোধ ছিল কি না, মেয়েগুলো বাবার নতুন জীবন শুরু নিয়ে কষ্ট পেয়েছে কি না এ কথা ভাবতো আনমন হয়ে। আমি বুঝতাম। আমি তাই নিজের তৎপর থাকতাম ওর মেয়েদের সময় দিতে। অনুভূতি না থাকলেও এই মানুষগুলো আমার দৈনন্দিন অভ্যাস হয়ে যাচ্ছিল, তাই তাদের চর্চা করতাম খুব করে। ক্ষতি তো ছিল না আমার কোনো। বিয়ের মাসখানেকের মাথায় সাবিদ একটা কাজের চাপ কমলো। জানতে চাইলাম আমি হানিমুনে যেতে চাই কি না। আমি না করেছিলাম সাপ সাপ। সত্যি বলতে হানিমুনের মতো অতিরঞ্জিত ব্যাপারগুলো খুব তেতো লাগতো আমার। দুজনে যেখানে জানি বিয়েটা কেন করছি আমরা, সেখানে হানিমুন নাম করে অহেতুক জার্নি আমার পোষাতো না। সাবিত স্ত্রীর সঙ্গ প্রয়োজন আর সেটাই নিয়ম করে পেত বদ্ধ করে। আমার একটি ব্যস্ত জীবন ও সম্মানের সামাজিক অবস্থান প্রয়োজন ছিল, সেটা আমি পেয়েছি। হানিমুন টানিমুন ওসব বড্ড বাড়াবাড়ি লাগতো। সাবিদের বাচ্চা দুটো ছিল চমৎকার। ওদের বাবা আমার সাথে ভালো ব্যবহার করতো বিধায় ওরাও করতো। আমি বাচ্চা দুটোকে আরবি পড়াতাম, রোজ সকালে ঘুম থেকে তুলে দিতাম, মাথায় তেল মেখে দিতাম, খাইয়ে দিতাম, হুটহাট করে গালে চুমু খেতাম, হোমওয়ার্ক চেক করতাম, বাংলা শেখাতাম। ধীরে ধীরে বাচ্চা দুটো একদম নিজের আঁচলে বেঁধে ফেললাম। এমনকি কখনো কখনো সাবিদের উপরে গিয়ে বাচ্চা দুটোর ব্যাপারে নাক গলাতে শুরু করলাম। সাবিত বিকালে বদ্ধকক্ষে আমার সাথে সময় কাটাতে চাইলে আমি ওকে ফিরিয়ে দিয়ে মেয়েদের নিয়ে ক্যারাটে ক্লাসে যেতাম। এতটাই বদলে চলে আসছিল জীবনে। এজন্য সাবিত অবশ্য গদগদ ধরনের খুশি বেশি হতো আমার প্রতি। আমি টের পেতাম। আমি যত সাবিদের বাচ্চা দুটো আপন করতে থাকলাম, ও আমার জন্য দামি দামি উপহারে ভরিয়ে ফেলতে লাগলো ঘর। পাড়াপড়শি তো আমাদের এই দাম্পত্যকে জয় জয়কার করতে লাগলো। ভেতরে ভেতরে কল্পনা নামের একজন স্ত্রীসত্তা যে অপমানিত হচ্ছে, সে খবর কি কে রাখত? ওর বাচ্চার ভালোবাসা দিচ্ছি বলে এত এত পাচ্ছি, এগুলো কি অপমান নয়? আমি কবুল বললেও আদৌ একজন প্রাণপ্রিয়া স্ত্রী হিসাবে সাবিদের জীবনে প্রবেশ করিনি একথা আমি মস্তিষ্ক দিয়ে জানতাম। তবে কখনো কখনো আমার ইচ্ছে করতো সাবিদ আমাকে ওর আচরণে বোঝাক আমি স্ত্রী হিসাবে ওর কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। হতাশ হলেও নিজেকে সামনে নিয়ে আবারও গিয়ে ওর কাছে সসম্মানে শরীর পেতে দিতাম।
কারণ এই মহাদেশে হাতে গোনা কয়েকটি মেয়ে বড়াই করে বলতে পারে, হ্যাঁ, আমাদের স্বামী আমাদের গুরুত্বপূর্ণ মানুষের তালিকায় সবার প্রথমে রাখে। ওই হাতে গোনা মেয়েগুলির মধ্যে কখনো কল্পনা আক্তার থাকবে না তা জানি। থাকলে জামিল কখনো আমাকে উপেক্ষা করে সন্তানের জন্য দ্বিতীয় বিয়ের কথা ভাবতে পারতো না। আর এই সাবিত সংসার জীবনের সব কিছু বলতে পারতো না। কল্পনা এলিমিলি চায় এটা, চলো ঘুরতে যাই। কল্পনা এলিমিলি ওয়েলফেল খাবে, চলো রেস্তোরাঁ যাই। কখনো কখনো তো বলতো, কল্পনা তুমি কি চাও? এলিমিলিকে মানিয়ে নেব, চলো ওখানে যাই। এটাও যদি একটা বাস্তবতা ছিল। আমি সাবিদের জীবনে খুব বড়জোর একজন বন্ধু হয়ে উঠেছিলাম, স্ত্রী নয়। আমাকে খারাপ ভাববেন না, মনে করবেন না আমি এলিমিলিকে ছাপিয়ে সাবিদের জীবনে বেশি জায়গা চাই, মোটেও না। তবে স্ত্রী হিসাবে আমার এটুকু বোধ ছিল, আমি সাবিদের জীবনে কোনো অবস্থানে থাকছি, এই যা। সময় গড়াতে লাগলো, আমার সংসার জীবন একদম গড়গড়িয়ে চলতে লাগলো ব্যস্ততায়। এর মাঝে সাবিদের জন্য একটা অফার এলো জাপান থেকে। বড় একটা আইটি কোম্পানি সাবিদের সাথে পার্টনারশিপ করতে চায়, ওকে আমন্ত্রণ জানিয়েছে সেখানে। সাবিদ অনেক ভাবনা চিন্তার পরে সিদ্ধান্ত নিল তার বউ বাচ্চা নিয়ে জাপান পাড়ি দেবে। আমার পাসপোর্ট রেডি করছিলাম, ঠিক এমন ব্যস্ত সময়ে হঠাৎ আরও একবার আমি মুখ থুবড়ে পড়লাম জীবনের একটি বাস্তবতার ধাক্কায়। হঠাৎ বুঝতে পারলাম আমি সন্তান সম্ভবা। একদম ডাক্তারি পরীক্ষা করিয়ে নিশ্চিত হলাম আমার ভেতরে সাবিদুল রহমানের অংশ 7 সপ্তাহ ধরে আছে। এটা সম্পূর্ণ একটা আশ্চর্যের ঘটনা ছিল আমার জীবনে। কেবল আল্লাহর ইশারায় রয়েছে, কারণ কিছু করার নেই। তবে খুশি হওয়ার বদলে আমি আইড়াই করতে লাগলাম। জীবনে আরও একবার নিজের অস্তিত্ব সংকটে পড়ে গেলাম আমি। এত আনন্দের খবরটা আমাকে কাঁদতে পারল না বাঁধভাঙা উচ্ছ্বাসিত কান্নায়, হাসাতে পারল না বুক ভরা শ্বাস নিয়ে। আমি শক্ত হয়ে বসে রইলাম। শাশুড়ি ননদ জায়েরা তো বলাবলি শুরু করছিল আমি বোধহয় মিথ্যাচার করছি বিয়ের আগে। হয়তো আমি বন্ধা আদৌ ছিলাম না। সাবিত তখন অফিসে ছিল, এলি মিলি স্কুলে। আমি ঘরের দরজা বন্ধ করে এক দুপুর কেঁদে নিজেকে শক্ত করলাম। না না, এ তো আমি নই, আমি কল্পনা আক্তার। আমি নিজেকে সম্মান করে আমার 12 বছর আবেগ ছেড়েছিলাম একদিন। আর এখন যদি সাবিত কপালে আমাদের অনাগত সন্তানের জন্য বিরক্তির ভাঁজ দেখি, এমন অসম্মানের পরে আমার এই সন্তানকে সাবিদের কাছে রাখার প্রশ্নই ওঠে না। আমি প্রয়োজনে অন্যের বাড়িতে কাজ করে খাবো, তবু আমার সন্তানকে তার পিতার কাছে অসম্মানিত হবার পরেও এখানে রাখবো না। কেউ আমার সন্তানকে নষ্ট করার কথা বললে তাকে এক চুলো ছাড় দিব না আমি। ভাবতে ভাবতে হাতের মুঠি শক্ত হয়ে এলো আমার। আমি ছোট্ট দীর্ঘশ্বাস ফেলতে লাগলাম। অপেক্ষা করছিলাম সাবিদের। বাইরে আমার ছোট যা ননদ ফিসফিসানি কমেনি, চাপার আগে ফুঁসছিল সবাই। আর আমি ঘরের ভিতরে আয়নার সামনে দাঁড়িয়ে কেবল নিজেকে দেখছিলাম, ভাবছিলাম আমার জীবনের চরম বাস্তবতাটির কথা। একবার সন্তান হয়নি বলে আমার ডিভোর্স হয়েছিল, এবার কি তবে সন্তান হবে বলে আমার ছাড়াছাড়ি? এ কেমন প্রহসন সৃষ্টিকর্তা করলো আমার নারীত্বের সাথে! সাবিদ এলো খবরটা তার মায়ের কাছে শুনে ছুটতে ছুটতে এলো, পুরো বিধ্বস্ত অবস্থা। অফিসে তার ব্যস্ততা ভীষণ, সব গুটিয়ে নিয়ে জাপানে পাড়ি জমাবে বলে। দরজা খোলার পরে আমার দিকে অবাক হয়ে কিছুক্ষণ চেয়ে থাকলো পুরোপুরি বিস্ময়ভূত চোখে। আমি শান্ত গলা বললাম, আমি তোমাদের সাথে মিথ্যাচার করিনি সাবিত। আমি শুধু এইটুকু বলবো, এছাড়া আমার সন্তান নিয়ে কারো কাছে কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। ও আমার সন্তান, একটুও যেন ওকে অসম্মান করা না হয়। যে কোনো আলোচনা আমরা ঠান্ডা মাথায় করতে পারি। সাবিত চুপচাপ আমাকে কিছুক্ষণ দেখল, এরপর নিচে গিয়ে ওর বোন আর ভাইদের বৌদিদের কথা শোনালেন। শুরুতেই, তোমাদের সাহস কী করে হয় আমাদের বাচ্চা নিয়ে মন্তব্য করার? আমার স্ত্রীকে কি আমি বেচে দিয়েছি তোমাদের কাছে? এ কেমন বেয়াদবি! ছোট ভাইয়ের বউ হয়ে আমার বাচ্চা নিয়ে এত কথার বলার এখতিয়ার তোমাদের কে দিয়েছে? যাও, এক্ষুনি গিয়ে ক্ষমা চাইবে তোমাদের ভাবির কাছে, এক্ষুনি। তারা এসে আমার কাছে ক্ষমা চাইল সাবিদের চাপে। আমি সাবিদের মুখের দিকে চেয়ে রইলাম। আমার শাশুড়ি একপাশে শুকনো মুখে দাঁড়িয়েছিল। সাবিত গিয়ে তার মাকে বলল, আম্মা, সন্তান আমি চাইনি, এ কথা সত্যি। তাই বলে যে এসেছে সে তো আমার। আল্লাহ খুশি হয়ে আমাকে দিয়েছেন। আর ওই ভদ্রমহিলা আমার স্ত্রী, তাকে কিভাবে কথা শোনায় ছোট মেয়েগুলো? আপনি বাড়িতে জীবিত থাকতে কোন সাহসে ওরা আমার স্ত্রীকে অপমান করল? ঘরে বসে সাবিতদের চেঁচামেচি শুনলাম। আমি স্তব্ধ হয়ে একজন পুরুষের গলা শুনলাম,
যে বারবার আমার স্ত্রী আওড়াচ্ছিল। এরপর আমি আঁচল দিয়ে চোখ মুছলাম। সাবিত ঘরে ঢুকে দরজা বন্ধ করে এসে শুকনো মুখে আমার দিকে তাকিয়ে রইল চুপ করে। আমি শ্বাস ফেলে বললাম, তোমাকে বাড়তি ঝামেলা দিয়ে এলাম আসলে। কিন্তু বিশ্বাস করো সাবিত, ডাক্তার সত্যি বলেছিল। সাবিত আমার মুখ চেপে ধরলো আলতোভাবে। ওর এই নরম ছোঁয়াতে বিগত 8 মাসের সংসারে আমি যা টের পাইনি তা হঠাৎ করে টের পেলাম। আমি টের পেলাম পুরুষে পুরুষে ভীষণ মিল থাকলেও সাবিত একটু আলাদা, যা আমি খেয়াল করিনি। কারণ অতীত জীবন নিয়ে এতটাই বিতৃষ্ণ ছিলাম যে করতেই চাইনি খেল। সাবিত কখনো জামিল ছিল না। আমার ঠোঁট চেপে ধরে সাবিত দুশ্চিন্তাগ্রস্ত তবে মৃদু গলায় বলতে লাগলো, আমার তো আসলে তোমার জন্য টেনশন হচ্ছে কল্পনা। একা হাতে বিদেশে ভুইয়ে 3টে বাচ্চা সামলাবে কীভাবে? আমি কাঁপা কাঁপা বলে বললাম, ঝামেলা যখন হবে ভাবছো তখন তুমি একটু কাজের চাপ কমিয়ে দিও না হয়। সাবিত হাসলো, পরপর মাথা নেড়ে বলল, না না, তিনটে বাচ্চা আমার, কাজের চাপ কমানো যাবে না। সবার জন্য একটা সুপার লাক্সারিয়াস লাইফ তৈরি করতে হবে। এই পরিস্থিতিতে কাজের চাপ কীভাবে কমাই বলো? আমি কেঁদে ফেললাম হু হু করে। সাবিত চমকালো হঠাৎ করে, চোখ ঘুরিয়ে ঘুরিয়ে আমার গা কাঁপানো কান্না দেখলো। এরপর আমার গালে হাত রেখে মৃদু গলা বলে, এই তুমি বুঝি আমাকে ভালোবেসে ফেলছো? এই দেখো কী কাণ্ড! কখনো বলনি তো কল্পনা, কবের থেকে? আমি কাঁদতে কাঁদতে বললাম, এই মাত্র থেকে। আচ্ছা তুমি তো বললে না তুমি কবের থেকে সাবিত? সাবিত লজ্জিত হয়ে হাসলো। এরপর মাথা চুলকে বলল, আর বলো না, একদম সিলি কারণে তোমার প্রেমে পড়েছি। শুনলে হাসবে। তুমি আমার শার্টের বোতাম সেলাই করতে এলে না একদিন, ওই দিন প্রেমে পড়েছি। সিলি না কারণটা? অথচ তোমার প্রেমে পড়ার মতো বহু কারণ আছে। তুমি বোতাম সেলাই করতে এলে বলে তোমার প্রেমে পড়লাম। এরপর থেকে তোমাকে আদর করতে গেলে, তোমার কাছে মেয়েদের দিতে গেলে, তুমি আমার পাতে বেছে বেছে হাড্ডিওয়ালা মাংস তুলে দিতে গেলে, আমার কাছে এসে শুতে গেলে, আমি বহুবার তোমার প্রেমে পড়েছি, লজ্জায় বলতে পারিনি। আমি চোখ বেয়ে পানি পড়ছে অবিরত। সাবিত ধীরে ধীরে আঙ্গুল বাড়িয়ে আমার চোখের জলের ফোঁটা ছুঁয়ে নরম গলা বলল, একটু দেরি করে ফেললাম নাকি এটা মোছাতে? আমাকে কল করলে না কেন কল্পনা? আমি সাথে সাথে চলে আসতাম। আমি এই প্রথম ওকে নিজের থেকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠি। রুদ্রকণ্ঠে বললাম, না, কেন দেরি করোনি তুমি? এটা ঠিক, আমার এসব টুকটাক হজম করার অভ্যাস আছে। আচ্ছা সাবিত, তুমি আমাকে হানিমুনে নিয়ে যাবে? সাবিত হেসে আমার মাথায় হাত বুলো। ওমা হঠাৎ? জানি না, তবে আবারও একবার হানিমুনে যাওয়ার শখ হলো আমার। শখ হলো? হুম, আরও একবার হলো। সমাপ্ত। সত্য ঘটনা অবলম্বনে লেখা। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।